চাকরির পরীক্ষা টরীক্ষা এসব আসলে কিছুই নয়, সব ভাঁওতা। SMS পাঠালেই চাকরি, এবং সেটা শিক্ষকের চাকরি, যোগ্যতা যাচাই না করেই। বড় দুর্নীতি সামনে এলো, আর তাতেই প্রাথমিকের যে 32,000 চাকরি বাতিল, সেটা বাঁচানোর রাস্তা আরো কঠিন হয়ে গেল। কারণ এই চাকরির দেওয়ার যে পদ্ধতি, মানে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা DPSC, তার আদৌ অস্তিত্ব আছে কি এই রাজ্যে? প্রতিটি জেলায় আদৌ এই যে DPSC যারা চাকরির নিয়োগপত্র দিয়েছে সেগুলো কি বৈধ? আজ সেটা ফাঁস করব, কিভাবে আসলে চাকরিটা দেওয়া হয়েছে তা ক্রমশ সামনে আসছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্কি বলছে। আর এখন কিভাবে অস্তিত্বহীন DPSC দুর্নীতি করেছে সেই অবাক কাহিনী জানতে দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। একটা গল্প দিয়ে শুরু করতে হবে। গল্প না, একটা মর্মান্তিক ঘটনা। 2014 সালে পূর্ব মেদিনীপুরে প্রাথমিকের শিক্ষিকা হিসেবে চাকরি পান নীলাঞ্জনা মাইতি। চাকরির 3 বছর পরে তাকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ মানে DPSCর সচিব তাকে অন্য একটি জায়গায় বদলি করে দেয়, অন্য স্কুলে, ওই জেলারই। 2024 সালে সেই শিক্ষিকাকে মানে নীলাঞ্জনা মাইতিকে আবার বদলি করা হয়। এরপর তিনি হাইকোর্টে যান। হাইকোর্ট বলে না, এই বদলি করা যাবে না। কিন্তু হাইকোর্টের এই রায়ের পর 3 থেকে 5 দিনের মাথায় নতুন করে নীলাঞ্জনা মাইতিকে আবার বদলি করে দেওয়া হয়। এই যে মামলা, এই মামলার শুনানির সময় উঠে এসেছে এক মারাত্মক দুর্নীতির অভিযোগ। এখন এই নীলাঞ্জনা মাইতির যে বদলিগুলো হয়েছে সেগুলো বাতিল করার নির্দেশ হাইকোর্ট দিয়েছে। কিন্তু এইসব জানার পর এই নীলাঞ্জনা মাইতির মামলার প্রেক্ষিতে এই আদালত প্রশ্ন তুলেছে, জেলায় জেলায় যে DPSC গুলো রয়েছে, যারা প্রাথমিকের চাকরি দিয়েছে, শিক্ষকদের বদলি করেছে, সেই DPSC গুলো আদৌ কি বৈধ? বৈধ নয়। কিভাবে বৈধ নয় আমি আজকে আপনাদের বলবো। কিন্তু একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, এই যে এত দুর্নীতি, এগুলো কিন্তু আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানেন না, কিচ্ছুটি না। তার অগোচরেই যা কিছু হয়েছে, কিন্তু এটা মেনে নেবেন। আদালতে যে অভিযোগ, তাতে 2015 সালের পর থেকে রাজ্যের কোন জেলাতেই কোনো DPSC নেই। যদি তা না থাকে তবে এই যে এত শিক্ষক নিয়োগ, বদলি, এরকম যে একাধিক গুরুত্বপূর্ণ কাজ কি পদ্ধতিতে চলছে বলুন তো? চলছে যেমন করে তৃণমূল কংগ্রেস দলটা চলে, ঠিক সেইভাবে চলছে। তৃণমূল কংগ্রেস দলটা কেমন করে চলে জানেন? ধরুন কালীঘাটের বাড়িতে বসে গর্বের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কোনো সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেত্রী হিসেবে, অথবা ক্যামাক স্ট্রিটের অফিসে বসে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোনো সিদ্ধান্ত নিলেন, এরপর হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে সেটা জেলায় বা যেখানে পাঠাতে হবে চলে যায়, হয়ে গেল দলের সিদ্ধান্ত পাকা। ঠিক একইভাবে চাকরি হয়েছে, তবে হোয়াটসঅ্যাপ মেসেজেও নয়, সাধারণ SMS এর মাধ্যমে হয়ে গিয়েছে। যে কাহিনীটা আমি বলবো না, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিচ্ছুটি জানেন না, অথচ ব্রাত্য বসু জানতেন, তিনি তার ইঙ্গিত দিয়েছিলেন। আর কিছু নয়, কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে সেটা আমি বলবো না। ওই যে তিনি বললেন কি করে হয়েছে সেটা তিনি বলবেন না, মানে কি করে হবে, কি করে করা হবে বলবেন না। আমি আজ বলে দেবো সেটা, সেই না বলাটাই বলবো, মানে কি কি হয়েছে। তবে শুরু থেকে দুর্নীতির গল্পটা যদি শুনতে হয়, আমাদের একটু সরকারি নিয়মটাও জানতে হবে। 1973 সালের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা আইন অনুযায়ী প্রতিটি জেলায় একটি করে DPSC গঠিত হয়। এই যে DPSC এর 4 বছরের মেয়াদ থাকে, 4 বছর অন্তর সেটাকে বদলাতে হয়। এর মধ্যে কারা থাকেন? জেলা স্কুল পরিদর্শক, জেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসার,
জেলা সমাজ শিক্ষা অফিসার, প্রতিটি মহকুমা থেকে একজন করে পঞ্চায়েত সমিতির সদস্য, 3 জন প্রাথমিক শিক্ষক, জেলার পুরসভাগুলি থেকে 3 জন কাউন্সিলর এবং রাজ্যের মন্ত্রী নন এমন সর্বাধিক 6 জন বিধায়ক। 1973 সালের যে ডিপিএসসি গঠনের আইন, সেটা এমন করে করা হয়েছে যাতে সেখানে কোনো দুর্নীতি না হতে পারে। কারণ এই যে 6 জন বিধায়ক, সেটা বিভিন্ন দলের হতে পারে, পুরসভার প্রতিনিধি, পঞ্চায়েতের প্রতিনিধি, অন্য দলের হতে পারে, তারা তো বাধা দেবেন। কিন্তু আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় এসবের দ্বারপাশ দিয়ে যান, আইনের কোনো তোয়াক্কাই করেননি। 2015 সালের পর যেসব ডিপিএসসি গুলো অবৈধ হয়ে গেছে, সেখানে আর নতুন করে গঠন করা হয়নি। অথচ যে আইন, তাতে লেখা রয়েছে ডিপিএসসি কি কি কাজ করবে, আপনারা একবার শুনুন। কাজগুলো হচ্ছে শিক্ষক নিয়োগ, শিক্ষক বদলি, বেতন সংক্রান্ত সুপারিশ, বিদ্যালয়ের পরিকাঠামো, রাজ্যের শিক্ষানীতি বাস্তবায়ন, শিক্ষকদের প্রশিক্ষণ। বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কেন এমন ভেঙে পড়েছে, কেন স্কুল বাড়িগুলোর ঠিক সময় মেরামত হয় না, কেন ছোট ছোট ছেলেমেয়েরা ঠিক সময় মিড ডে মিল পায় না, সব কিছু তো লুকিয়ে আছে এখানে। কারণ এই ডিপিএসসি গুলোই তো এই সিদ্ধান্ত নেয়, সেই ডিপিএসসিটাই নেই। কিন্তু সেখানে একজন সরকারি সচিব আছেন। এটা তো যে কোনো পঞ্চায়েতে, জেলা স্তরে সব জায়গায় সচিবরা থাকেন, তারা একজন সরকারি কর্মী মাত্র। কিন্তু আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা, তাতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য জনপ্রতিনিধিদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু জনপ্রতিনিধি নেই এমন একজন ডিপিএসসিতে একজন সরকারি কর্মী সচিব, যিনি কলকাতায় প্রাথমিক শিক্ষা সংসদ, তার যে নেতা, তার যে কর্তা মন্ত্রী, তাদের নির্দেশ পেলে তিনি কাজ করতে বাধ্য। তিনি করেছেন। বললাম না, তৃণমূলের আপন দেশে আইন কানুন সর্বনেশে। পিসি ভাইপো জমানায় রাজ্যের কোন জেলায় বিধিসম্মত ডিপিএসসি নেই, অথচ অস্তিত্বহীন এই ডিপিএসসি গুলোর সচিবরাই শিক্ষক নিয়োগ করেছেন, শিক্ষকদের বদলি করে গিয়েছেন। ধীরে ধীরে সেসব কথা উঠে আসছে। যে মামলার কথা দিয়ে আমি শুরু করেছিলাম, তার সওয়াল জবাবে এমন দুর্নীতি উঠে এসেছে যে ডিপিএসসি নেই, সচিব একাই কাজ করছেন। শেষ পর্যন্ত সব তার যে সচিবের সিদ্ধান্ত, সেগুলো খারিজ করে দিয়েছে আদালত। কিন্তু আমি আবার বলছি, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিচ্ছুটি জানেন না। তাকে প্রশ্ন করা হলে এগুলো আইনের ব্যাপার, এত বড় রাজ্য, ছোটখাটো কিছু হয়েই যায়। তিনি এই সময় সিএ হবে কিনা, এনআরসি হবে কিনা, এইসব নিয়ে ব্যস্ত। দেশের অনেক কিছু সমস্যা তাকে ভাবতে হয়তো, কিন্তু তার আসল যে দায়িত্ব, রাজ্য পরিচালনা, রাজ্যের ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা, তার কি কাজ করেছে আপনারা দেখুন। এই মামলায় জানা গেছে শেষবার 2011 সালে পূর্ব মেদিনীপুরে ডিপিএসসি গঠন হয়েছিল, সেটার মেয়াদ 2015 সালেই শেষ। ঠিক এইভাবেই প্রত্যেকটা জেলায় তাই হয়েছে। কোন শিক্ষককে বদলি করার ক্ষমতা শুধুমাত্র ডিপিএসসির, অথচ বদলির সিদ্ধান্ত নিয়েছেন সংসদের সচিবরা। আইন অনুযায়ী যা অবৈধ, অবৈধ, অবৈধ। কারণ সচিব তো সংসদের সদস্য নন, তিনি সরকারি কর্মচারী মাত্র। আমি বললাম না, এত কিছু হয়েছে, এত কিছু হয়েছে, এত কিছু হয়েছে, কিন্তু আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, কিচ্ছুটি সব পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য ওরা করেছে। ওই পার্থ চট্টোপাধ্যায় বিড়বিড় করে বলে না আমি প্রতিহিংসার শিকার, সেটা মিথ্যা। তিনি করেছেন, অন্যায় করেছেন, কিন্তু তিনি একা করেননি, এটা আমরা সবাই জানি, এটা বিশ্বাস করতে হবে। আদালত এবার এই যে নীলাঞ্জনা মাইতির ক্ষেত্রে যে রায় দিয়েছে, এই রায়টাকে শুধু একটি মামলার রায় হিসাবে ভাবলে চলবে না। কারণ রাজ্যের বেশিরভাগ জেলাতেই ডিপিএসসি নেই। ফলে 2015 সালের পর থেকে যা নিয়োগ হয়েছে, যত বদলি হয়েছে, সবই অবৈধ, সবই বেআইনি। ফলে 32,000 চাকরির যে মামলা, সেই চাকরি বাতিল মামলায় তো এই প্রসঙ্গটা উঠবে। আর এই প্রসঙ্গটা উঠলে নীলাঞ্জনা মাইতির ক্ষেত্রে যে রায় হাইকোর্ট দিয়েছে, সেই রায়কে অন্য ক্ষেত্রেও প্রযোজ্য বলে ধরা হবে। আপনাদের মনে করিয়ে দিই, 2023 সালের 12ই মে প্রাথমিক মামলার রায় দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়ে তিনি বলেছিলেন, মোট 42,500 জন শিক্ষকের মধ্যে 32,000 শিক্ষক প্রশিক্ষণহীন। প্রাথমিকে চাকরি পেতে গেলে তো একটা প্রশিক্ষণ লাগে, তাদের প্রশিক্ষণটাই নেই, অতএব এদের চাকরি বাতিল। কিন্তু কি করলো রাজ্য সরকার? এই
মামলাটা নিয়ে গেল ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ মোটামুটি একই রায়ে রইল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে পরবর্তী নিয়োগ না হওয়া পর্যন্ত এই শিক্ষকরা, এই প্রশিক্ষণহীন শিক্ষকরা স্কুলগুলো চালিয়ে যাবেন, তা না হলে প্রাথমিকের যে শিক্ষা ব্যবস্থা তার কাঠামো ভেঙে পড়বে। রাজ্য সরকার নতুন করে নিয়োগ করতে পারতো না, করে তারা ডিভিশন বেঞ্চে গেল। ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পর তারা সুপ্রিম কোর্টে গেল এবং রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট লাস্টে বলেছে যে এই মামলার শুনানি হাইকোর্টেই হবে। গত 3 মাস ধরে হাইকোর্টে এর শুনানি চলছে। 32,000 চাকরি বাতিলের মামলার শুনানিটা হাইকোর্টে চলছে। আর তাতেই জানা গেছে যে এই ধরনের চাকরিতে জেলা অনুযায়ী যে নিয়ম, আমি নিয়মটা বলছি আপনাদের, স্বচ্ছভাবে প্রশিক্ষিত, প্রশিক্ষণহীন, জাতি, বিষয় এবং নম্বর ভিত্তিক তালিকা প্রকাশ করার কথা, কিন্তু তা হয়নি। স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার। একবার বলছে করেছি, একবার বলছে করছি না, করতে করতে আদালত এটা বুঝে গেছে যে করা হয়নি, কোনো তালিকা প্রকাশ হয়নি। কি হয়েছিল আমি সেটা বলবো, তবে এই যে কাহিনীটা বলবো তাতে মনে রাখতে হবে এসবের মধ্যে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী নেই। তিনি আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, তিনি সততার প্রতীক। মমতা বন্দ্যোপাধ্যায় এসব কিছু জানেনই না। যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তারা অগ্রিম টাকাটা দেন কলকাতায়। মূলত পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং তাদের দলবল এই কাজটা করত। বদলির টাকা, চাকরির টাকা তারা অগ্রিমটা নিত। এইবার যে অগ্রিম নেওয়া হচ্ছে, এই ফাঁকে একটা কথা বলে দিই, কালীঘাটের কাকুর যে বয়ান আদালতে সিবিআই পেশ করেছে, তাতে এই সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাও যুক্ত রয়েছে। প্রাথমিকের টাকারই কিন্তু ওই যে রাফলি অভিষেক 15 কোটিতেই খুশি। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করার পর যে 72 মিনিটের অডিও ক্লিপ পাওয়া গিয়েছে, তার মধ্যে 72 বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। বলা হচ্ছে তিনি 15 কোটিতেই খুশি। আর চাকরি পাওয়া শিক্ষকরা বলছেন যে এই যে অ্যাডভান্স টাকাটা কলকাতায় দিয়ে আসা হলো, ভাগবাটোয়ারা হলো, ওগুলো বাদ দিন, এরপর তাদের কাছে একটা করে SMS আসে। এই SMS-টা আসার পর বলা হয় তাদের এটা দেখিয়ে সংশ্লিষ্ট জেলার ডিপিএসসির সচিবের কাছে ফাইনাল পেমেন্ট করতে হবে, মানে সচিবের অফিসে করতে হবে। সেখানে তৃণমূলের সবাই ছিলেন। শোনা যাচ্ছে যে এক এক দিনে SMS এত এসেছে, এক একটা জেলায় যে লাইন পড়ে গিয়েছিল, মধ্যরাত পর্যন্ত লেনদেন চলে এবং সঙ্গে সঙ্গে ওই যে SMS তার সঙ্গে বাকি থাকা টাকা এটা দেওয়া হয়েছে, তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গিয়েছেন। আমার মধ্যে অনেকগুলো প্রশ্ন। আজকে ওইভাবে যারা চাকরি কিনেছিলেন তারা খুব চিন্তায়, কি হয় তারা ভাবছেন। কিন্তু আমার না অন্য একটা চিন্তা, ওই চিন্তাটা নয়। আচ্ছা, এই রাজ্যে কোনো চাকরি বাকরি নেই, কর্মসংস্থানের সত্যি অভাব, তাই জন্যই কি শিক্ষিত ছেলে মেয়েরা এইভাবে চাকরি কিনতে গিয়েছিলেন কোন উপায় নেই দেখে, নাকি পুরোটাই লোভ, সরকারি চাকরি করার লোভ? আরো একটা প্রশ্ন আছে জানেন, কাদের অপরাধ বেশি বলুন তো? যারা কিছু না পেয়ে চাকরি কিনেছিলেন তারা, নাকি যারা অনেক পাওয়ার পর আরো অনেক, রাফলি 15 কোটিতেই খুশি হওয়ার জন্য যারা চাকরি বিক্রি করেছেন, রাজ্যের ভবিষ্যৎ বিক্রি করেছেন, ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানোর জন্য পাঠানো হয়েছে প্রশিক্ষণহীন শিক্ষকদের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন। আর যদি প্রতিবেদন ভালো লাগে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দিন। আপনারা খুব খুব ভালো থাকবেন।